তাহলে এখন বুঝতে পারতেছেন যে হাদিকে কারা মারছে। ইন্ডিয়ায় তারেক রহমানকে বাংলাদেশে আসার পরিবেশ সৃষ্টি করছে। আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান মিডিয়া ইলেকশনের পর থেকেই একটা জিনিস প্রচার করতেছে, সেটা হলো যে ইন্ডিয়ায় তারেক রহমানকে বাংলাদেশে আসার পরিবেশ সৃষ্টি করছে, না হলে তারেক রহমানের বাংলাদেশে আসার থ্রেট ছিল। আপনাদের মনে আছে নিশ্চয়ই দু একটা সংবাদ এরকম প্রচার হয়েছে যে তারেক রহমান যে বাংলাদেশে আসুক এটা টার্কি বা তুরস্ক চায় না। এখন বাংলাদেশের মানুষ হিসেবে আপনি বলেন তো যে তারেক রহমান বাংলাদেশে আসবে না, এইটা সাথে টার্কির কি স্বার্থ জড়িত হতে পারে? যেখানে বাংলাদেশে হাসিনা চলে যাওয়ার পর থেকে ইন্ডিয়া তো বটেই, পাকিস্তান, চায়না, আমেরিকা, চারটা দেশের এজেন্সি সক্রিয় আছে। সেখানে টার্কি কিভাবে একটা তারেক রহমানের বিষয়ে নিজেদের একটা ইন্টারেস্ট এখানে অ্যাপ্লাই করতে পারে? এটা আসলে আমি বলতে পারি যে ইন্ডিয়ার একটা মিসক্যালকুলেশন হয়েছে। ইন্ডিয়া সাধারণত যেটা হয়, অমুসলিম কোনো একটা কান্ট্রি, মুসলিমদের মধ্যেও যে টুপির মধ্যে অনেকগুলো ক্যাটাগরি থাকে, ঠিক আছে, যে টার্কি এক ধরনের মুসলিম, সৌদি এক ধরনের মুসলিম, এই জিনিসগুলা তারা অতটা করতে পারে না। এই জন্যে এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝায় নাই। ইন্ডিয়া তার নিজের দেশের জনগণকে এটা বুঝাচ্ছে যে তারেক রহমান ইন্ডিয়ার সাথে এক ধরনের ডিল করে বাংলাদেশে আসছে, আর ইন্ডিয়া সেই পরিবেশটা তারেক রহমানকে সৃষ্টি করে দিছে। ইন্ডিয়ান মিডিয়া তারেক রহমানের ব্যাপারে একটা কথা তাদের জনগণকে বুঝাচ্ছে যে ইন্ডিয়া তারেক রহমানকে একটি রেড লাইন সেট করে দিছে, এমন একটি লক্ষণ রেখা সেট করে দিছে যার বাইরে তারেক রহমান যাইতে পারবে না। এক্ষেত্রে ডিপ্লোম্যাটিক একটা টার্ম আছে, প্লসিবল ডিনায়াবল অ্যাক্টিভিটি। এই জিনিসটা একটু বোঝার দরকার আছে এই তাদের এই খেলটা বুঝতে গেলে। প্লসিবল ডিনায়াবল অ্যাক্টিভিটি বলতে যে জিনিসটাকে বোঝায় সেটা হচ্ছে এমন এক ধরনের কাজ যে কাজটা আপনি সরাসরি বলতে পারবেন, মানে হয়ে যাওয়ার পরে আপনি যদি আপনাকে চার্জ করা হয় তাহলে আপনি বলতে পারবেন না না এই ধরনের কাজে আমি জড়িত ছিলাম না। সাধারণত দেখা যায় কোল্ড ওয়ারের সময় সিআইএ যতগুলো অপারেশন চালিয়েছে সেই কাজগুলা সিআইএ কখনো নিজে দায়ভার স্বীকার করেনি সেই সময়। তো এই ধরনের বিষয়টা ইন্ডিয়ান মিডিয়া বারবার বোঝানোর চেষ্টা করতেছে যে তারেক রহমানের সাথে তার একটা ডিড হয়েছে। কি ধরনের ডিড? ডিডটা হচ্ছে কম্প্রোমাইজিং গেম। অতীত ইতিহাসগুলোতে দেখা যায় যে বিএনপি নর্থ ইস্টের এই সকল গ্রুপগুলোকে, যেমন উলফা, পরেশ বড়ুয়ার উলফার ক্ষেত্রে দেখা যায় যে ইন্ডিয়া বিভিন্ন সময় তারেক রহমান বা সেই সময় বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় থাকার সময় এক ধরনের ইন্টেলিজেন্স ইনপুট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বিএনপি এই প্লসিবল ডিনায়াবল অ্যাক্টিভিটি এই জিনিসটা দেখাইছে, মানে বিএনপি দায় স্বীকার করেনি। তো ইন্ডিয়া এই সময় এসে একটা জিনিস দাবি করতেছে যে তারা তারেক রহমানের সাথে এমন একটা ডিল করছে যে ইন্ডিয়া আর এখন যদি কোনো ধরনের ইন্টেলিজেন্স ইনপুট দিয়ে থাকে তাহলে যেটা নর্থ ইস্টের নিরাপত্তার জন্য হুমকি, বাংলাদেশ বা তারেক রহমান প্লসিবল ডিনায়াবল অ্যাক্টিভিটির আন্ডারে এর দায় এড়ানোর কোনো সুযোগ নেই। যদি সে দায় এড়ায় তাহলে সে আর ডিপ্লোম্যাটিক ওয়েতে এটা হ্যান্ডেল করবে না, সে এটা পলিটিক্যালি প্রোটেক্টেড ভিউতে দেখবে এবং সেই সাথে একই সাথে দেখেন তারা কি পরিমাণ খাচ্চর। মণিপুরে, বাংলাদেশের সিলেটের বর্ডার থেকে কিন্তু আসামের ওই পারে মণিপুর, একবার মণিপুর সাথেও না, মণিপুরে তাদের দুইটা জাতি আছে, একটা হচ্ছে সমতলে থাকে আর একটা হচ্ছে পাহাড়ে থাকে। তো সমতলের যে জাতিটা সেটা হচ্ছে মাঝখানে, আর মণিপুরের সাইড দিয়ে যে অংশগুলোতে থাকে সেগুলো হচ্ছে ভিন্ন জাতিগোষ্ঠী। তাই সংখ্যা দিক থেকে দেখলে মাঝখানে যে মৈথিলি যে আছে, যে জাতিগোষ্ঠীটা আছে, এরাই হচ্ছে সংখ্যায় কম, কিন্তু এরা হচ্ছে ওই মাঝখানের অংশটুকু সমতল এবং এটাই সেন্টার, রাজধানীও সেখানে। আর চারিদিকে যে জিনিসগুলো থাকে কি বলে আপনার পাহাড়ি এলাকাগুলা, এগুলাতে হচ্ছে সংখ্যাগুরু কুকিচিন টাইপের আপনার আদিবাসীরা থাকে। তো এই ব্লেমটা এখানে কিন্তু ইন্ডিয়া নিজে তাদেরকে রুল করার জন্য ডিভাইড এন্ড রুল খেলছে। ইন্ডিয়া করছে কি, সমতলের যারা থাকে তাদেরকে আপনার বিভিন্নভাবে ফ্যাসিলিটেট করছে এবং আশেপাশে যারা সংখ্যায় বেশি তাদেরকে আপনার নেগলেক্ট করছে। এই জন্য ওই জায়গায় কিন্তু একটা জাতিগত দ্বন্দ্ব তৈরি হয়েছে। ইন্ডিয়ান মিডিয়া কিন্তু এই জিনিসটা সম্পূর্ণ দোষ বাংলাদেশের ঘাড়ে দিচ্ছে যে বাংলাদেশ এই ধরনের কাজ করতেছে। তো এই ধরনের যে দায়ভারগুলা ভবিষ্যতে তারেক রহমানকে
দিবে ইন্ডিয়া, তাতে ইন্ডিয়া আর কি বলতেছে যে সেটা দায় এড়াইতে পারবে না। যদি তারা এড়ায় তাহলে আপনার ইন্ডিয়া পদক্ষেপ নেবে। ইন্ডিয়ার হচ্ছে কিন্তু এই যে ভেদাভেদের এই খেলাটা, এটা কিন্তু তাদের ওই 4টা মূলনীতি, যেটা সাম দাম দণ্ড ভেদ, ওই এর মধ্যেও আছে। এবার হচ্ছে সেকেন্ড অপশন, যেটা ইন্ডিয়া যে জিনিসটা সবচেয়ে বেশি মাথা ব্যথা, যেটা ইউনুস ক্ষমতায় আসা প্রায় 9 মাসের মধ্যেই, জিনিসটা হচ্ছে প্রায় মে মাসের দিকে 2025 সালে স্টার্ট করছে। তার নাম হচ্ছে স্টার্লিং। ইন্টারনেট যেন কখনো বন্ধ না হয়, এই ইস্যুতে ইউনুস সরকার এটা চালু করছে। কিন্তু মানে আমরা শুনি যে অমুক জায়গায় তমুক জায়গার সিইও হচ্ছে ভারতের টেকনোলজিতে অনেক আগে গেছে, কিন্তু ভারতের টেকনোলজিতে এত আগায় নাই যে তারা স্টারলিংকে বিট করতে পারবে। তো ভারত স্টারলিং হচ্ছে আপনার ইন্টারসেপ্ট করতে পারবে না, এবং ভারতের আশেপাশের সকল দেশগুলোর মধ্যে বাংলাদেশই কেবল এই স্টারলিংকে ইনস্টল করছে। তো ইন্ডিয়ান আর্মি কখনো যদি এইটা সন্দেহ করে যে কোনো বিচ্ছিন্নতাবাদী গ্রুপ স্টারলিংকে ব্যবহার করে তাদের সিকিউরিটিকে হুমকি হচ্ছে, তাহলে ইন্ডিয়ান আর্মি ইন্টারভেনশন করতে পারে। আপনি চিন্তা করে দেখেন এটা কত বড় একটা বিষয় হয়ে যায়। এরপরে ইন্ডিয়ান মিডিয়া তারেক রহমানকে যে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করতেছে, সেটা হলো যে নন স্টেট অ্যাক্টর হচ্ছে এমন এক ধরনের প্রতিষ্ঠান বা এমন একটা গোষ্ঠী যারা সরকার না, কিন্তু ওই এলাকায় একটা প্রভাব বিস্তার করে। আমরা যদি বলি যে আজ থেকে 4-5 বছর আগে যে তালেবান ছিল, হামিদ কারজাই সরকার ছিল, কিন্তু ওখানে তালেবান কিন্তু একটা প্যারালাল সরকার ছিল। আপনার তালেবান কিন্তু ওই এলাকায় যথেষ্ট প্রভাব বিস্তার করছে। তো ওই সময়টাতে কিন্তু তালেবানরা আফগানিস্তানের একটা নন স্টেট অ্যাক্টর ছিল। তে কোনো ইন্ডিয়া বলতেছে যে আমাদের কাছে যদি কোনো নন স্টেট অ্যাক্টর সম্বন্ধে যদি ক্রেডিবল ইন্টেলিজেন্স ইনপুট কোনো ধরনের বাংলাদেশের সাথে শেয়ার করা হয়, তাহলে বাংলাদেশ পুরোপুরি নির্মূল না করে যদি একটা শব্দ কনসালটেশন, এটা একটা ডিপ্লোম্যাটিক টার্ম, কনসালটেশন বলতে বোঝায় যে আমরা আচ্ছা ঠিক আছে দেখতেছি এই জাতীয় ব্যাপার, তো এই জাতীয় কনসালটেশন এই শব্দটাও যদি সে ব্যবহার করে, তাহলে ইন্ডিয়া যেটা মনে করবে যে এই গ্রুপটা আমার ইন্ডিয়ার কাছে এক্সপোজ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ একটা প্রসিডিউরাল ফগ তৈরি করতেছে, মানে একটা ধোঁয়াশা তৈরি করতেছে। তো এইটা ইন্ডিয়া টলারেট করবে না, এটা একবারে সরাসরি বলে দিছে। আরেকটা জিনিস এর পরে যেটা, সেটা হচ্ছে র্যাডিক্যাল ন্যারেটিভ, যে এইটা বাংলাদেশ যদি র্যাডিক্যাল ন্যারেটিভের পারমিশন দেয়, র্যাডিক্যাল ন্যারেটিভটা হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো ধরনের কথাবার্তা। ঠিক আছে, আমরা যদি সরাসরি ইন্ডিয়াকে ব্লেম করে কোনো কথা বলি, যে কথাগুলো অনেক বেশি ধরনের এই অনলাইনে কোনো ধরনের কথাবার্তা যারা বলেন, তারা সেগুলো অনেক ভিউ হচ্ছে, সেগুলো একটা প্রভাব হচ্ছে, তাহলেও এগুলো ইন্ডিয়া তার সিকিউরিটি থ্রেট হিসেবে নিবে। তাহলে এখন বুঝতে পারতেছেন যে হাদিকে কারা মারছে। হাদির প্রত্যেকটা কথা কিন্তু ইন্ডিয়া বিরুদ্ধে ছিল, এবং প্রত্যেকটা লজিক্যালি। এই র্যাডিক্যাল ন্যারেটিভ পারমিশন, এই বিষয়টা, ঠিক আছে, এই বিষয়টাতেই বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার মানে হাদির মাস্টার মাইন্ড আসলে কারা। আচ্ছা, লাস্ট যে জিনিসটা বলতেছে, ইন্ডিয়ার জন্য থ্রেট হয় এমন কোন পক্ষের সাথে এঙ্গেজ হওয়া যাবে না। পক্ষ বলতে আসলে এটা পাকিস্তান এবং চায়নাকে বুঝাইছে একবারে, ডিরেক্টলি আপনি যাই বলেন না কেন সেভাবেই। এবং কি বলছে, তাদের সাথে ইকোনমিক্যালি যে কোনো ডিল আপনি করতে পারবেন। ঠিক আছে, ইন্ডিয়াতে আসলে অ্যাকচুয়ালি একটা ফকিনি কান্ট্রি, তার ইকোনমিক ডিল করার সামর্থ্য নাই। তো আপনি ইকোনমিক ডিল আপনি চায়নার সাথে করতে পারবেন, কিন্তু পাকিস্তান কিংবা চায়না কারোর সাথে আপনি কৌশলগত স্ট্র্যাটেজিক্যালি কোনো আপনি ডিল করতে পারবেন না। সামরিকভাবে আপনি কৌশলগত যে ডিল, সেটা আপনি করতে পারবেন না। এই সব ধরনের কিছু হলেই ইন্ডিয়া একটা ফাপড় দিচ্ছে, সেটা হচ্ছে ইন্ডিয়া দরকার হলে আর্মি ইন্টারভেনশন করে এইটা সলিউশন করবে। এখন আপনি বলেন, এই আর্মি ইন্টারভেনশনের ভয় কিন্তু ইন্ডিয়া আজ থেকে দেখায় নাই। সেই পিলখানা হত্যার সময় যখন বিদ্রোহ হয়েছে, এটা ছড়ায় পড়ছে, সকল জুনিয়র অফিসাররা তাদের ট্রুপস নিয়ে চলে গেছে পিলখানায়, সে সময়ও কিন্তু একটা এই গুজব মিডিয়া দিয়ে চাউর করা হয়েছিল। তখন তো ফেসবুক এরকম ছিল না, এমনভাবে মুখে মুখে চাউর করা হয়েছিল যে যদি কেউ পিলখানার ভিতরে ঢোকে কোনো আর্মি অফিসার এই বিদ্রোহ দমন করার জন্য, তাহলে বাংলাদেশে ইন্ডিয়ান আর্মি ঢুকবে। এখন আপনি বলেন তো, একটা দেশ তার নিজের দেশের একটা বিদ্রোহ দমন করতে গেলে পাশের দেশের কেন আর্মি সেখানে ইন্টারভেন্ট করবে? মানে এই যে একটা যে জুজুর ভয়, সেই সময় এই ভয়টা কিন্তু ছড়াইছিল ঘোড়া মঈন, ঠিক আছে, সেনাপতি যে ঘোড়া মঈন, যে যাকে ইন্ডিয়া ঘোড়া উপহার দিছিল সেই। তো ইন্ডিয়া সবসময় এই আর্মি ইন্টারভেনশনের ভয়
বাংলাদেশকে দেখায়। তো ইন্ডিয়া এখন যে জিনিসটা করতেছে এই বিষয়গুলোর অধীনে সে তার জনগণকে বুঝাচ্ছে যে তারেক রহমানকে আসলে ইন্ডিয়ায় বাংলাদেশে বসাইছে, তোমরা নিশ্চিন্তে থাকো। তো সময় বলে দেবে আসলে যে ইন্ডিয়া কতটা নিশ্চিন্ত হইতে পারে, কারণ তারেক রহমানও মোটামুটি মুদ্রার এপিট ওপিট সবকিছুই দেখে আসছেন। দেখা যাক কি হয়। আওয়ামী লীগের সময় ভারত একরকম অঙ্গরাজ্য বানায় ফেলছিল, আর এখন ভারত তার জনগণকে ঘোষণা দিয়ে বোঝাচ্ছে যে বাংলাদেশকে ভারত একটা অঙ্গরাজ্য বানাচ্ছে। এখন ইন্ডিয়া কিন্তু চলে হচ্ছে আপনার চাণক্য নীতিতে। তো চাণক্য নীতি যদি আপনি জানেন, আপনারা নিশ্চয়ই জানেন, সাম দাম দণ্ড ভেদ, মানে সাম মানে হচ্ছে সমঝোতা। তো সমঝোতা মানে আওয়ামী লীগ ছিল যেটা, তাদের সমঝোতার একটা পার্টনার। তাই দাম হচ্ছে ইন্ডিয়ার ওই বাংলাদেশকে ওই দাম দেওয়ার আসলে ক্ষমতা নাই যে দাম দিয়ে সে কিনে নেবে, কারণ ইন্ডিয়ান মানে জিডিপি অনেক বড় হলেও ইন্ডিয়া অ্যাকচুয়ালি একটা ফকিরনি কান্ট্রি। বাংলাদেশের মতো এইরকম একটা এরিয়া অথবা এতগুলো মানুষ কোনো একটা জায়গায় ইন্ডিয়ার যে লিভিং স্ট্যান্ডার্ড সেটা বাংলাদেশের চেয়ে অনেক নিচে। হ্যাঁ, কিছু শহরের কিছু মানুষজনের হয়তো লাইফ স্টাইল একটু বেশি হইতে পারে, কিন্তু এই যে 20 কোটি মানুষ এই জায়গাগুলো নিয়ে ইন্ডিয়ার এরকম লাইফ স্টাইল কেউ হোল্ড মানে লিড করে না কোথাও। তো ক্ষমতা নাই ওদের দাম দিয়ে বাংলাদেশকে কেনার। তবে দণ্ড তারা ট্রাই করছে অনেকবার, যেমন ধরেন যে পিলখানায় 57 জন অফিসারকে ফাঁসি দিয়ে তারা দণ্ড দিছে। তারপরে ইন্ডিয়া বিরুদ্ধে কাজ কারবার করার জন্য নিজামীদেরকে ফাঁসি দিছে। তো এখন যে ইন্ডিয়ার হাতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ভেদ মানে হচ্ছে আপনার বিভক্তি সৃষ্টি করা। তো কি করবে, ধরেন অমুক মাদ্রাসা থেকে বোম বানাইতেছে জামাত দাঁড়ে টুপিওয়ালা লোকজন, এরা অমুক মাদ্রাসায় এই ফাটাইতেছে ওই ফাটাইতেছে, এরকম করে প্রচার করবে। প্রথম আলো ধর্মালয়দের সকল যাদের কমিউনিকেশন সোর্স আছে এগুলো দিয়ে তারা চেষ্টা করবে যে বাংলাদেশে যে আবার একটা মৌলবাদীর উত্থান হচ্ছে এটা বোঝানোর। এখন জামাতকে আপনি পছন্দ নাই করতে পারেন, সেটা আপনার নিজস্ব চয়েস, কিন্তু ব্লেম গেম এর এই তালে কিন্তু পড়া যাবে না। এই ব্লেম গেমের এই তালে পড়লেই আপনি কিন্তু আপনার কন্ট্রোল সম্পূর্ণ আরেকজনের হাতে দিয়ে দিবেন। ঠিক আছে, ভালো থাকুন, সতর্ক থাকুন। আসসালামু আলাইকুম।